নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি মঙ্গলবার, সকাল এখন 8টা মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে দেখছি শেষ বেলায় কুড়ি এসেছে কুন্দ গাছটিতে। সবার কুন্দ ফুল ফোটা শেষ হয়ে গেলেও আমাদের এই ফোটা শুরু হলো বলে। তাছাড়া দেখলাম গোলাপ সুন্দরীদের। তারপর যথারীতি বাসি কাজগুলো একে একে কমপ্লিট করলাম। তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর চা পর্ব সেরে বেডটা গুছিয়ে নিলাম। আর দোতলার বারান্দাতে বালিশ আর পাতলা কম্বল যেগুলো গায়ে দিচ্ছি রেগুলারলি, সেগুলোকে রোদে দিয়ে দিলাম। আজকে বেশ ভালোই রোদের তাপ রয়েছে, তাই ভাবলাম রোদে দিয়েই দিই। শীতের রোদ বলে কথা, আজ আছে কাল তো নাও থাকতে পারে বলুন। আর শীতকাল মানেই বিছানা, বালিশ, তার সাথে কম্বল সব কিছুকেই রোদে দেওয়ার সময়। এটাই না আমাদের উইন্টার সিজন। ঠিক ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল। যদিও দোতলার বারান্দায় প্রচুর রোদ আসে, সেই জন্যই ছাদে না দিয়ে দোতলার বারান্দাতেই দিয়ে দিলাম। যেহেতু প্রতিদিন সান্ত্বনা দিদি ঝাড়ু দেয়, প্রতিদিন মোছা হয়, তাই আর কিছু পাতার দরকার নেই। এমনিতেই রোদে দিলেই হবে। পুরোপুরি পরিষ্কারই থাকে, কারণ আমরা তো কেউ দোতলায় থাকিই না, সবাই আমরা নিচতলায় থাকি। সেই জন্য যা যেটুকু নোংরা হয় মেঝেতে, সেটুকু নিচতলাতেই হয়। সে তুলনায় ওপরতলাটা ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, তাই রোদে দিতে দুবারও ভাবতে হয় না। যথারীতি বালিশ বিছানা রোদে দেওয়া হলো। তারপর এক এক করে ঘরের সমস্ত আসবাবপত্রগুলো ক্লিন করে নিলাম। তারপর আজ যেহেতু মঙ্গলবার, আজ তো ভেজ রান্না হবে, তাই ভাবলাম স্নানটা সেরেই আসি। প্রতিদিন স্নান করতে করতে এই 2-2:30 মতো বেজে যাচ্ছে, তাতে করে আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে জানেন। সেই জন্যই আজকে আর লেট না করে স্নানটা সেরে ফেললাম। স্নান করে মাছ রান্না করতে কেমন যেন একটা লাগে। আমি বোধহয় ভীষণই বাতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তাই না? কিন্তু মাছ মাছ গন্ধ গা দিয়ে বেরোলে মোটেই ভালো লাগে না। আজ তো মাছ রান্নার কোনো ব্যাপারই নেই, আজ মঙ্গলবার, আমাদের ভেজ খাওয়ার দিন। সেই জন্যই স্নান সেরে এসে ঠাকুর প্রণাম করে যথারীতি রান্নাবান্না শুরুই করে ফেললাম। বেশিরভাগ দিনের ঘরের পুজো, যাকে নিত্য পুজোও বলে, সেই পুজো মাই সারে, আমি সন্ধে প্রদীপ দেখাই। এইরকমভাবে কাজের দায়িত্ব আমরা ভাগ করে নিয়েছি। সেই জন্যই ঠাকুর ঘরে গিয়ে শুধু ঠাকুরদেরকে প্রণাম করলাম, স্নান যেহেতু হয়ে গিয়েছিল। তারপরে যথারীতি আজকে রান্নাবান্না। আজকের কিন্তু মেনুটা ভীষণ স্পেশাল। আজকে রান্না হচ্ছে স্পেশালি মুগ ডাল আতপ চালের খিচুড়ি, তার সাথে লবণ হলুদ চালের গুঁড়ো মাখিয়ে মুচমুচে বেগুন ভাজা, তার সাথে 3 রকমের পাঁপড় ভাজা আর বাঁধাকপির সবজি। এই বাঁধাকপির সবজিটি আজকে ভাবছি দিদুনের স্টাইলে রান্না করব না, খিচুড়ির সাথে যায় এই রকম স্টাইলেই বাঁধাকপিটি আজকে রাঁধতে হবে। কারণ ডাল ভাত খাওয়ার থেকে খিচুড়ি খাওয়া ঢের ভালো। আমি খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমার বাবা যেহেতু ভীষণই অসুস্থ হয়ে গিয়েছেন, আমি তো গতকালের ব্লগেই আপনাদেরকে জানালাম সব কিছুই। বাবা খিচুড়িটা সেভাবে খেতে আর পছন্দ করেন না। বাবা সুস্থ থাকাকালীন ভীষণ খিচুড়ি খেতে পছন্দ করতেন। আমাকে যদি আপনারা প্রতিদিন খিচুড়ি দেন, আমি সোনা মুখ করে খেয়ে নেব। খিচুড়ি আমি এতটাই পছন্দ করি। তাই অনেক যুগ পরে যেহেতু আজকে খিচুড়ি তৈরি হচ্ছে বাড়িতে, সেই জন্যই বাঁধাকপিটা আমি তো আজকে মন পছন্দ করেই রাঁধবো। হাত যন্ত্রণায় ফেটে যাচ্ছে বলতে পারেন, ছিঁড়ে যাচ্ছে, তবুও সেদিকে গুরুত্ব না দিয়ে আমি রান্নায় মনোনিবেশ করেছি। আজ থেকে কয়েকটা মাস আগে আমি ভাবতে পারতাম না যে আমিও রান্না করতে পারবো। তারপর মা অসুস্থ হয়ে পড়ে, সেই জন্য রান্নাবান্নাটা যদিও বা শিখেছিলাম, কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে কড়াই থেকে বলুন বা প্রেসার কুকার থেকে বলুন বা হাঁড়ি থেকে ভাত থালাতে এইরকম কোনোভাবেই আমি কোনো খাবার সার্ভ করতে পারতাম না। অনেক চেষ্টা করতাম, শুধুই ছড়িয়ে পড়তো চারদিকে। কিন্তু ওই যে পরিস্থিতি আর সময় আমাকে সবটাই শিখিয়ে দিল। ঠাম্মি একটা কথা ভীষণ বলতেন যে মেয়েদের কোনো কিছু শেখাতে হয় না,
কারণ মেয়েরা মা দুর্গার রূপ হয়। যেহেতু আমার ঠাম্মি মা দুর্গাকে ভীষণ বিশ্বাস করতেন, ঠাম্মি বলতেন মা দুর্গা যেমন 10 হাতে অসুর দলন করতে পারে, ঠিক সেরকমই মা দুর্গা অন্নপূর্ণা রূপে তার সংসারটিও পরিপাটি রূপে সামলাতে পারে। প্রতিটি মেয়ের মধ্যেই মা দুর্গাই বাস করেন। আজ আমি বুঝতে পারি ঠাম্মি কথাটার খাঁটি বলতেন। আমি রান্নাবান্না যখন কিছুই পারতাম না, শুধু রান্নাবান্না কেন, কোনো কাজই পারতাম না, তখন যখন মা বলতো দেখো মা, কারণ যেহেতু ঠাম্মি আমার মায়ের শাশুড়ি মা হন, তো ঠাম্মিকে তো মা মাই রাখবেন, এটা খুব স্বাভাবিক। তো ঠাম্মিকে মা বলতেন দেখো মা, তোমার নাতনি কিন্তু কোনো কাজ শিখলো না, কি যে হবে, আমি চোখ বুঝলে সংসার আমার তলিয়ে যাবে। তো তখন ঠাম্মি বলতেন প্রতিটি মেয়ের মধ্যেই মা দুর্গা বাস করেন, তুমি চিন্তা করো না বৌমা, ও যেদিন প্রয়োজন পড়বে দেখবে সেদিন একাই পুরো সংসারের 10 দিক সামলাতে পারবে। মা তখন হেসে বলতেন তুমি যে কি বলো মা, তোমার নাতনি 1 গ্লাস জল ভরে খেতে গেলেও কিছুটা জল ফেলে দেয়, বাকিটা জল গ্লাসে ভরে, এই পরিস্থিতি যার, সে গোটা সংসার সামলাবে। ঠাম্মি সেদিন বলতেন তুমি দেখো, আমি হয়তো থাকবো না, কিন্তু তুমি তো থাকবে, তুমি দেখো তোমার আজ এই শাশুড়ি মায়ের বলা কথা একদিন সত্যি হবেই হবে। সত্যি তো, ঠাম্মি কত বছর আগে বলেছিলেন বলুন তো? এতগুলো বছর পার করে আমি কিন্তু আজ সত্যি সংসারের 10 দিক একা সামলানোর ক্ষমতা রাখি। 2024 সাল অনেকটা কষ্ট দিলেও, অনেক কিছু কেড়ে নিলেও আমাকে আত্মনির্ভরশীল করে তুলেছে এই দিক থেকে। আমি যেমন একা হাতে বাইরের সব কাজ সামলাতে পারি, বাজার করতে পারি, ঠিক সেরকমই রান্নাটাও করতে পারি। তার সাথে আমার অসুস্থ বাবা মার খেয়াল তো রাখতেই হয়, তার সাথে সংসারটাও সামলাতে পারি। সত্যি ঠাম্মির বলা কথাগুলো আজ সর্বান্তকরণে সত্যি হয়ে গেছে। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হলো, তারপর গ্যাস রান্নাঘর ক্লিন হলো, তারপরে মা স্নান পুজো সেরে এলো, তারপর একসাথে লাঞ্চ করে নিলাম। তারপর যথারীতি দেখলাম সূর্যের তাপ কমতে শুরু করেছে, তাই ছাদে এসে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলোকে ভাঁজ করে নিলাম, আর ভিজেগুলোকে যথারীতি মেলে দিলাম সিঁড়িঘরের ভেতরে থাকা দড়িগুলোতে। তারপর দেখলাম জামা কাপড় না শুকোলেও টবের মাটি শুকিয়েই গেছে, তাই গাছগুলোতে জল দিয়ে দিলাম। এই সময় তো গোলাপের শোভা দেখা যাবে বলুন, ঠিকঠাক জল না দিলে তো সেই শোভা দেখতে পাওয়া যাবে না, তাই গাছগুলোর পরিচর্যাও ঠিকঠাক করতে হবে। যথারীতি ছাদের কাজ শেষ করে নিচে এসে জানলা দরজাগুলো বন্ধ করে দিলাম, কারণ ঠান্ডার আমেজ পড়লেও মশার উপদ্রব কমেনি, সেই জন্যই মশা থেকে বাঁচতে এই পন্থাই অবলম্বন করা হয়। তারপর একটু রেস্ট করলাম, একটু টিভি দেখলাম, তারপর সন্ধে হতেই যথারীতি ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর ঘরে। যেহেতু দিনের পুজোর দায়িত্ব মায়ের, আর সন্ধেবেলায় সন্ধ্যা প্রদীপ দেখানোর দায়িত্ব আমার, সেই জন্যই সন্ধেবেলায় কোনো রকম কোনো এক্সকিউজ না দেখিয়ে আমি চলেই আসি ঠাকুর ঘরে। যথারীতি সন্ধে প্রদীপ দেখাই আর ঠাকুরের কাছে ক্ষমাও চাই, যেহেতু আমি পুজোটা প্রতিদিন করতে পারি না সেই জন্য, আর প্রার্থনা করি ঠাকুর যাতে সবাইকে ভালো রাখে। যথারীতি সন্ধে প্রদীপ দেখিয়ে নিচে এসে দেখছি দুধ ফুটছে, আর একটু হলেই উতলে পড়ে যেত জানেন। তাড়াতাড়ি করে তো গ্যাসটাকে সিম করলাম, তারপর যথারীতি বানিয়ে ফেললাম সান্ধ্যকালীন চা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। তাহলে আজকের মতো আসি, বাই বাই।